সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা মানুষকে, প্রাণকে তার নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। রাত্রিভর ডাহুকের ডাক, এখানে ঘুমের পাড়া, স্তব্ধ দেখি অতল সুপ্তির, দীর্ঘ রাত্রি একা জেগে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল কিডস ক্রিয়েশন টেলিভিশনের এ প্রান্তিকের নতুন আয়োজন একান্ত আলাপন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। আর আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন প্রখ্যাত গীতিকার, সুরকার, সংবাদ পাঠক এবং অনেক গুণে গুণান্বিত জনাব সাইফুল্লাহ মনসুর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন মনসুর? আলহামদুলিল্লাহ বাজিদ ভাই, ভালো আছি। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। শুরুতেই এই অনুষ্ঠানটা মূলত আমরা বিশিষ্ট জনদের নিয়ে করি, এই কারণে যে নতুন প্রজন্ম যেন তাদের সম্পর্কে জেনে শিক্ষা গ্রহণ করতে পারে, একটু বায়োগ্রাফিক্যাল অনেকটা। তো আজকে আমরা প্রথমে আপনার কাছে জানতে যাব যে আপনার জন্মটা কোথায়, কোথায় বেড়ে উঠেছেন, শিক্ষা জীবন শুরুটা কোথায়, এ বিষয়ে যদি বলতেন। আলহামদুলিল্লাহ, প্রথমে কিডস ক্রিয়েশন চ্যানেলের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ক্যামেরার পিছনে একটা বড় টিম কাজ করছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। তো আপনি যেটা বললেন যে জন্ম, বেড়ে ওঠা, আমি খুব সুন্দর একটি ছোট্ট শহরে মহান আলামিন আমাকে জন্মগ্রহণ করিয়েছেন। আমার জন্ম হয়েছে ঝালকাঠিতে, বরিশালের একটি একসময় অবিভক্ত বরিশাল ছিল, এখন ঝালকাঠি একটি জেলা। তো যারা ঝালকাঠির খবর রাখেন তারা জানবেন যে এটা ছোট্ট শহর, উপশহর, গ্রাম এবং শহরের মিশ্রণ, এবং পাশ দিয়ে সুগন্ধা নদী চলে গেছে, এবং আমরা প্রকৃতির মধ্যে, মাঠ, মাটি, মানুষের মধ্যে বড় হওয়া, নদীর মধ্যে বড় হওয়া, এবং শিশুকাল, কৈশোরকালটা ওইখানে কেটেছে, এবং সেটা অনেক অনেক স্মরণীয়। এরপর তো আমি ঢাকায় চলে আসি 1978-এ। আচ্ছা। তারপরে আমি আইডল স্কুলে ভর্তি হই। আইডল স্কুলে তো কোন ক্লাসে এসে ভর্তি হলেন? ক্লাস 9-এ ভর্তি হই। আচ্ছা। তার আগটুকু ওই ঝালকাঠিতে পড়াশোনা ছিলাম। তারপরে সেখানে ক্লাস 9-এ ভর্তি হই। আইডল স্কুলে পরে ঢাকা কলেজে পড়ি। ঢাকা কলেজে পড়ার পরে ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ি, সেটা গাজীপুর ছিল। পরে চলে যায় কুষ্টিয়াতে। তো সেই কুষ্টিয়ায় গিয়েও কিন্তু একটা মফস্বলের ফ্লেভার পেয়েছিলাম, এবং সেটাও আমার স্মরণীয় একটি জায়গা আর কি। এই মোটামুটি। আলহামদুলিল্লাহ। তাহলে তো আপনি বরিশালের জন্ম বরিশাল, আমার অরিজিনাল বাড়ি হচ্ছে শরীয়তপুরে। এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম। তো অনেক অরিজিনাল বাড়ি, অর্থাৎ মানে আপনার আব্বার দাদার পূর্বপুরুষ সব মানে শরীয়তপুরে। খালু ওখানে গিয়ে, মানে যেটা হয় যারা দক্ষিণাঞ্চলে, ওই শরীয়তপুর থেকে একটা বড় বিজনেসম্যান, যেটা তারা ঝালকাঠিতে বিজনেস করতেন, ওটাকে ঝালকাঠির সেকেন্ড ক্যালকাটা বলা হতো। নদীমাতৃক ছিল পুরো দক্ষিণাঞ্চলের, আপনার পণ্য পরিবহন হতো এই বেল্ট থেকে। তো আমাদের ঝালকাঠি মনোহরীপট্টি ব্যবসায়িক এরিয়া, যেটা এখানে আমাদের দাদার আব্বার প্রপার্টি, সেগুলো এখনো আমাদের আছে ওয়াকফ স্টেট করা। তো সেই জায়গাগুলোতে আমাদের দোকান আছে, সেগুলো ভাড়া দেয়া। তো এইবার ইনশাআল্লাহ আমাদের যাওয়ার নিয়ত আছে। তো সেখানে গেলে সেই ছোট সময়ের স্মৃতি জেগে ওঠে। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল যে আপনার মধ্যে মানে বিজনেসের একটা মানে বংশ পরম্পরা চলে আসছে। পারিবারিক বিষয়ে আসছি। লেখাপড়া তো শুনলাম আপনি আইডিয়াল স্কুল, তারপরে ঢাকা কলেজ, তারপরে ইসলামিক ইউনিভার্সিটি। আপনি অনার্স মাস্টার্স ইসলামিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, তো হলো ম্যানেজমেন্ট। আসছি সে প্রসঙ্গে। খালু খালাম্মা আমি দুজনেরকে আমি চিনি, একান্তভাবে কাছে থেকে চিনি, তাদের স্নেহ পেয়েছি। আপনার সন্তান, ভাই বোন ইত্যাদি সম্পর্কে যদি আমাদের বন্ধুদের বলতেন কিছু। আলহামদুলিল্লাহ, আমার তো আব্বা আম্মা দুজনই আল্লাহ সান্নিধ্যে চলে গেছেন, আল্লাহ তাদের জান্নাত দান করুক। তারা কোরআনে হাফিজ ছিলেন। আম্মা তো গত জানুয়ারি 20 তারিখ ইন্তেকাল করলেন। আপনারা অনেকেই দোয়া করেছেন, আল্লাহ অনেক নেককার বান্দি ছিলেন। আর আমার ভাই বোন, আমরা 5 ভাই বোন। তো আমাদের এক ভাই বোন মুন্নিয়াপা, তিনি ক্যান্সারে মারা গেছেন, তাও অনেক বছর আগে। আমরা এখন 2 ভাই 2 বোন। আর আমার বড় এক ছেলে মাহসিন, ও গান গায়। যারা ইসলামিক গান ফলো করেন তারা হয়তো মাহসিনকে জেনে থাকবেন, মাহসিন সাইফুল্লাহ। তো ওর এক ছেলে এক মেয়ে। তার মানে ওই দিক থেকে আমি দাদা হয়ে গেছি।
আবার দুটো মেয়ে মাহজুবা মানাল, তাদেরও ছোট সময়ে রোজ বিহানে একটা পাখি এই গানগুলোতে ওরা ছিল, ছোট্ট একদম ছোট সময়। এখন মাহজুবা খুব সুন্দর মা হয়েছে, ওর দুটো মেয়ে, মাশাআল্লাহ। বড় মেয়েটা এখন 3 বছর হয়েছে, এখন সে আমার সাথে সুন্দর করে কথা বলে, হ্যাঁ, নানা ভাই। তো আল্লাহ ভাই ভালোবাসাটা শিফট হচ্ছে এই আলহামদুলিল্লাহ। তো সন্ততি পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফ ও একটা ইউনিভার্সিটির শিক্ষকতা করেছে, ডক্টরেট করেছে। তো সব মিলে আল্লাহর মেহেরবানি, যে আল্লাহ শুকর আদায় করি যে আমার একটা সুন্দর পরিবার আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। এটা একটা বড় নেয়ামত। ছোট মেয়েটা ও কম্পিউটার সায়েন্সে, ও আমেরিকাতে পড়ে, পড়াশোনা ও লেখাপড়ায় ভালো। তো সবাই যেন দিনের উপর থাকে, আল্লাহ যেন চক্ষু শীতলকারী সন্তান করে, সেটাই কামনা। আমাদের জন্য দোয়া করবেন সেরকম। তো পারিবারিক যে অবস্থাটা জানলাম যে এটা সুন্দর গোছালো আপনার। আমি যেটা বলছিলাম যে খালাম্মা এবং খালুকে আমি সান্নিধ্য পেয়েছি, তাদের দোয়া পেয়েছি আমরাও অনেকেই। খালাম্মার এবং খালুর বৈশিষ্ট্যগত পার্থক্য কি আপনার কাছে মনে হয় এজ এ সন্তান হিসেবে? মানে তাদের গুণগুলো তো মানে দারুণভাবে আমাদেরকে প্রভাবিত, আমরা সেভাবে হতে পারিনি। মানে সবচেয়ে বড় যে দিকটা সেটা সবচেয়ে পজিটিভ ছিলেন, প্রত্যেকটা মানুষের ভালো দিকটা বলতেন। আমরা কোনোদিন আমাদের পরিবারে গীবত পরচর্চা, কাউকে সমালোচনা শুনিনি, আম্মার কাছেও না, আব্বার কাছেও না। তো এইটা মানে আসলে সন্তানদের উপর প্রভাব পড়ে। এবং আলহামদুলিল্লাহ যে আমি আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ যে আমরা পরিবারের মধ্যে পজিটিভ কথা বলি। আমি আমাদের সন্তানদেরও দেখি যে সেইভাবে বেড়ে উঠছে আলহামদুলিল্লাহ, যে ওরা ওইভাবে। তো এইটা আমার আব্বা আম্মার একটা বড় জিনিস। এত কল্যাণকামী ছিলেন, সবাইকে হেল্প করতেন, আপ্যায়ন করতেন। আম্মার বাসায় গিয়েছে আর খাবার না খেয়ে ফিরত আসছে, সেটা হয়নি। তারপরে সবার জন্য ছুটে যেতেন, বিয়ে শাদিতে, আপনার বিয়েও তো আম্মা সে মনে করেন যে ঘটকালি করা, বিয়ে করানো, সেগুলো। তো আম্মার যে মানে যত কাজ আম্মা যত মানুষের জন্য যেভাবে করেছেন, সেটা আল্লাহ তাদের কবুল করুন। আমিন আমিন। আমার একটা স্মৃতি এই মুহূর্তে একটু শেয়ার করি দর্শকদের সাথে। আমি তো মানসুর ভাইয়ের সাথে ছাত্র জীবন থেকে পরিচিত, এবং আপনাদের স্নেহাশিস, বিশেষ করে খালাম্মা খালু আপনার বাসায় গেলে খালু ডাক দিতেন খালাম্মার নাম ধরে, আসমা, বাইজিৎ, গোপালী আসছে। খুব রসবোধ ছিল। এবং নাস্তা দাও, সাথে সাথে নাস্তা দাও। দর্শক বন্ধুরা, তোমরা যারা দেখছো বা দর্শক দেখছেন, নাস্তা দাও। ওই যে আপনি এটা বললেন, আপ্যায়ন না করে, এবং খালাম্মার হাতের সোলামুড়ি এবং দুধ ভাত কলা দিয়ে, এটা যে কত খেয়েছি। আমার মতো অনেকে হয়তো দর্শক খেয়েছেন, কিন্তু এটা খালাম্মার মানে খালুর যে, এবং খালুর একটা সারল্য ছিল। আলহামদুলিল্লাহ খুব স্নেহ করতেন, একদম গলায় জড়িয়ে ধরতেন, মনে হতো যে নিজের সন্তান এরকম। মানে আব্বার যারা বন্ধু ছিলেন, মানে আব্বাকে তো চিনতেন, মানে আমরা তাদের ভালোবাসা পেতাম আব্বার জন্যই। হ্যাঁ, আব্বা অনেক অনেক প্রিয় ছিলেন তাদের কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ খালাম্মা খালুকে জান্নাতবাসী করুন। আপনারা সন্তান হিসাবে ভাই বোনেরা সবাই প্রতিষ্ঠিত, এবং তাদের চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন, এবং আপনাদের পরবর্তী প্রজন্ম তারাও সেভাবে গড়ে উঠছে। এটা একটা বড় ভালো জায়গা, ভালো একটা দিক। আমি এবারে একটু আপনার তো সাংস্কৃতিক ফিল্ডে আসা, আপনার গান কখন শুরু করলেন? গানটা একদম ছোট সময় থেকে, আম্মা কোলে বসে গান গাওয়া। আম্মার কণ্ঠ খুব সুন্দর ছিল তখন। রবীন্দ্র পরশমণি, এই সুন্দর ফুল সুন্দর ফল, এগুলো আমি এত ছোট, হয়তো মানে 1, 2, 3-তে পড়ি সেই রকম। তবে স্কুলে গানগুলো গেতাম, ইসলামিক গজলগুলো গেতাম। আর 1976-77 একটা জলিল ভাই বরিশাল মেডিকেলে পড়তেন, ওইখান থেকে মাঝে ঝালকাঠি আসতেন। তো তিনি আমাকে প্রথম বলে যে, মতের মল্লিক, উনি অনেক ভালো গান লেখেন, সুশীহন একটা বই দিলেন। এটা 77 হবে এরকম। তো উনি ওখান থেকে 2-একটা গান আমাকে শিখালেন। আমার এখন মনে আছে, জলিল ভাই। হ্যাঁ, তো ওই গানগুলো শেখার পরে এরপর যখন 78-এ ঢাকায় আসি, নোমান আজমি ভাই আমাকে নিয়ে গেলেন মল্লিক ভাইয়ের কাছে। তো এই মল্লিক ভাইয়ের সান্নিধ্যে আসা 1978-এ। তখন আমার বড় ভাইও মল্লিক ভাই গানের ক্লাসে যেতেন। এরপর তো মল্লিক ভাইয়ের কাছে চলে যাওয়া, এবং তারপর থেকেই আলহামদুলিল্লাহ আজ অবধি ইসলামিক গানের সাথে যুক্ত আছি। তো তার মানে আমরা ধরে নিচ্ছি যে আপনার গানের হাতে খড়ি খালাম্মার মাধ্যমে, আম্মার মাধ্যমে, একদম ডেফিনেটলি। খালু হয়তো পরবর্তীতে মাহফিলে বা, হ্যাঁ, এইগুলো তো অসাধারণ। আব্বু তো মানে সব জায়গায় নিয়ে যাওয়া, প্রতিযোগিতায় নিয়ে যাওয়া, ঘন্টা বা ঘন্টা থাকা,
এইটা আমরা ফাদার হিসেবে কিন্তু আমরা অতটা সন্তানদের সময় দিতে পারি না। মানে আব্বা ধরেন স্কুলে প্রতিযোগিতা জেলা পর্যায়ে এসে বরিশাল নিয়ে এসছেন, বিভাগের প্রতিযোগিতা ঢাকায় চলে আসছেন, তখন তো কমিউনিকেশন এত সহজ ছিল, স্টিমারে লঞ্চে আসতে হতো, এই সারাদিন তারপর আব্বা বিজনেস করতেন, ব্যস্ত ছিলেন, তারপর সন্তানের জন্য কিন্তু তিনি এই সময়টা দিতেন। তো আসলে সন্তানের সময় দেওয়াটা অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। আমরা যেন সন্তানদেরকে কোয়ালিটি টাইম দিতে পারি দর্শক, এই বিষয়টা যেটা মনসুর ভাই আলোচনা আসলো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা পারি না, অনেক ব্যস্ততার অজুহাত দেই, অনেক দায়িত্ব, অনেক কাজ ইত্যাদি, কিন্তু আসল যেগুলো আমাদেরকে কাজে দেবে সেইখানে আমরা যেন কেন সঠিকভাবে এফোর্ট দিতে পারি না। এক্ষেত্রে আমাদেরকে আরো যত্নবান হতে হবে। আপনার প্রচুর জনপ্রিয় গান রয়েছে, দর্শকরা শুধু এই কথাবার্তা শুনতে হয়তো পছন্দ করবেন না, যদি একটু মুখরা শোনায় দিতেন একটা গান। গানের মধ্যে তো আমি প্রথম গান তুমি রহমান তুমি মেহেরবান, এই গানটা দিয়ে আমার শিল্পী সত্তার পরিচয় বলা যায়। ওস্তাদ তফাজ্জল খানের কথা এবং সুরে গানটি আমি স্কুল জীবনেই গাই। তো সেই গানটি একটু কয়েকটা লাইন শোনাই। জি। তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব তুমি রহমান তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমারি করুণা গাওয়া শেষ হবে নাহি, ভোরেও ভরে না যেন ভোরেও ভরে না যেন সাহারা এ প্রাণ, তুমি রহমান তুমি মেহেরবান, তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। অনেক সুন্দর লিখেছেন তফাজ্জল ভাই, সুর তো ওনারই, সুরও ওনারই। এবং এই গানটি এমন হয়ে গেছে যে এই গানটা তাফাজ্জল হোসেন খানের লেখার সুরে কিন্তু সাইফুল্লাহ মনসুরের গান হয়ে গেছে। আমি একবার মনে পড়ে কুষ্টিয়া যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, ওখানে হলে একদম সকালে দেখি এই গান মাইকে বাজতেছে মসজিদে। হ্যাঁ, মানে তারপরে মানে ক্যাসেটের দোকানে এটা সেটাই। হ্যাঁ, তো এমন ভাবে গানটা ছড়িয়ে গেছে মুখে মুখে আলহামদুলিল্লাহ সময়, এবং এখনো মানুষের অনেকে এখনো আরো একটি গান আছে আপনার, যে আল্লাহ আমার রবি রবি আমার সব, এটাও তো মানে এনটিভি থিম সং হিসাবে লং টাইম প্রায় 2 দশক উপর ধরে গানটি আছে। এই গানটাও তাফাজ্জল ভাই এত সুন্দর লিখেছেন, তার সুর এটার পিছনে ছোট্ট একটা গল্প আছে, একটু শেয়ার করি, আপনি তো জানেন, দর্শকদের জন্য বলছি। এই গানটি এনটিভির প্রডিউসার আমাকে বলল যে ভাই একটা গান দেন আমাদের এই অনুষ্ঠানের জন্য। তখন কিন্তু আপনি তো এখানে এনটিভি অনুষ্ঠান উপস্থাপনা করতাম, তখন আমি নিলাম, প্রথম কর্তৃপক্ষ পছন্দ করলো না, পরবর্তীতে তারা আবার এই গানটিকে নিল এবং সেই থেকে বাজছে আলহামদুলিল্লাহ। তো আমি একটু ছবের ভাগিদার হওয়া, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে। এবার একটু জটিল প্রশ্ন করি, পড়ালেখা করেছেন ম্যানেজমেন্ট নিয়ে, শিক্ষকতাও করলেন, আবু জার গিফারিতে আমরা যতটুকু জানি আপনি শিক্ষকতাও করেছেন, ছেড়ে দিলেন কেন? আসলে আমার আব্বার সাথে আমার অনেকগুলো মিল আছে। আব্বা টিচিং প্রফেশনে ছিলেন, বিজনেসও করেছেন। আমি তো যে বললাম যে আব্বা, আমার দাদার আব্বাও মানে বংশ পরম্পরায় এন্টারপ্রেনারশিপটা আমাদের ফ্যামিলিগতভাবেই ছিল। তো আমি একটু স্বাধীন থাকা মানে ফ্রিডমটা আমি পছন্দ করতাম। এখনও স্মরণে আছে, আল্লাহ জান্নাত দান করে মরহুম আলহাজ ইউনুস চাচা যখন ইসলামী ব্যাংকের ইসি কমিটির চেয়ারম্যান, তো তখন উনি আমাকে বললেন তুমি মাস্টার্স পরীক্ষা দিয়ে সেই তোমার সার্টিফিকেট আমাকে জমা দিবা, ব্যাংকে জয়েন করো। তখন আমি বললাম কি চাচা, আমি ব্যাংকার হতে চাই না, একটু ফ্রি থাকতে চাই। এরপর যখন আবু জার গিফারি কলেজে হঠাৎ করে দেখলাম একটা সার্কুলেশন দিয়েছে বাসার কাছে, এটা দেওয়ান মোহাম্মদ আশরাফ এটা প্রিন্সিপাল ছিলেন, ঐতিহ্যবাহী কলেজ, এমপিও ভুক্ত, অনেক বড় ক্যাম্পাস, ইউনিভার্সিটি কলেজ। অ্যাপ্লাই করলাম, আমার জবটা হয়ে গেল।
দেন আমি এটা পড়ালাম প্রায় 8 থেকে 9 বছর। কিন্তু হয় কি, ওই যে চাকরি তো মানে চাকর, এক ধরনের মানে দায়বদ্ধতা। তো আমি তার ফাঁকি দিতে পারতাম না, ধরেন ক্লাসগুলো অন টাইম করা, তারপর খাতাগুলো দেখা ইত্যাদি বিষয়গুলো। একটা সময় মনে হলো যে আমার ক্রিয়েটিভ কাজের সাথে এটা যাচ্ছে না, মানে হক আদায় করতে পারছে। আমার কিন্তু টিচিং প্রফেশনটা বরাবরই ভালো লাগে এবং এখনও ভালো লাগে, কিন্তু আমি তার থেকে গুরুত্বপূর্ণ কিছু কাজ আমার সামনে চলে আসায় আমি সিম্পলি এখান থেকে নিজেকে এক্সিট করেছি। এরকম না যে আমার ভালো লাগেনি, তা না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি আরো কিছু কাজ আমার করা উচিত। আলহামদুলিল্লাহ, না আমরা সেটা জনগণ বা জাতি পাচ্ছে, আপনি ভূমিকা রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ভূমিকা কবুল করুন। কবুল করুন। মুস্তাফা ভাই, এবারে জানতে চাবো, আমরা জানি দীর্ঘদিন আপনি প্রবাসে আছেন, অর্থাৎ মালয়েশিয়া অবস্থান করছেন। সেখানে থেকেও কিন্তু আমরা দেখছি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আপনি পরিচালনা করছেন। বাংলাদেশে যেভাবে আপনি বড় হয়েছেন, যে পরিবেশে, সেটা একটা ভিন্ন পরিবেশ। সেখানে যেও আপনি সাংস্কৃতিক চর্চা করছেন, সংগঠন পরিচালনা করছেন, পার্থক্যটা কি? ওখানের সাথে সাংস্কৃতিকগত আমাদের কোনো মৌলিক পার্থক্য রয়েছে? মালয়েশিয়া তো একটা সুন্দর দেশ, এবং সবচেয়ে ভালো লাগার জায়গাটা হচ্ছে যে এখানে ইসলামী সংস্কৃতির যথেষ্ট সুন্দর এনভায়রনমেন্ট বলি, সব জায়গায় হালাল খাবার, মানুষগুলো ভালো, এবং মসজিদ সব জায়গায়। এবং মালয়েশিয়ায় যারা থাকেন তারা আসলে মালয়েশিয়াকে খুব ওন করেন, ভালো লাগে, সুন্দর একটি কান্ট্রি। লেখাপড়ার জন্য ইসলাম ইউনিভার্সিটি খুবই সুন্দর পরিবেশ। আপনিও সেখানে একটা প্রোগ্রামে গিয়েছিলেন, নিশ্চয়ই দেখে এসেছেন। তো মালয়েশিয়াতে আমি 2014-তে চলে যাই। আমার বাচ্চারা ওখানে লেখাপড়া করে, আমার ওয়াইফ পিএইচডি করে সেখানে। তারপরে যেটা হয় যে সংস্কৃতির প্রতি একটা অনুরাগ, দুনিয়া তো ছোট হয়ে গেছে, যেখানেই যাই আমরা তো কাজ করা যায়। তো ওইখানেই আমি বাসায় একটা ছোট্ট হোম স্টুডিও করি। সেখান থেকে আমার যে গানের প্রতি আগ্রহ, অনুরাগ, সুর দেয়া, গান নির্মাণ করা। তো আগে যেমন স্টুডিও ছিল, এখন আমি আউটসোর্সিং করি। ওইভাবে দেখা যায় যে এটার সাথে আমি যুক্ত ছিলাম। পাশাপাশি যে কালেকটিভ কাজ করা, ইনফিউশন নামে একটি কালচার অর্গানাইজেশন, যেটা প্রোগ্রামে আপনিও যুক্ত হয়েছেন, এবং আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটি যে ক্যাম্পাসে যে প্রোগ্রামটা হলো বিরাট অডিটোরিয়ামে, প্রায় 1200 অডিয়েন্স উপস্থিতিতে, এবং দর্শক শরীফ আজিদ মাহমুদ ভাই সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এবং তার পারফরমেন্স অনেক ভালো ছিল। আবৃত্তি করেছেন, আমাদের সাথে উপস্থাপন করেছেন, গানও পরিবেশন করেছেন, যেগুলো দু একটা রিলিজ হয়েছে, হবে সামনে আরো, আলহামদুলিল্লাহ। তো নিশ্চয়ই আপনিও দেখে এসেছেন। তো আমার এটা হচ্ছে, আমি মালয়েশিয়াতেও কালচারাল অ্যাক্টিভিটিস এবং অর্গানাইজেশন কাজ করে অনেক তৃপ্ত। সেখানে একটি ভালো টিম তৈরি হয়েছে। তো বাংলাদেশে যেমন একটি ভালো টিম ছিল, মালয়েশিয়াতে একটি ভালো টিম আছে। এখন এই কোঅপারেশন, কোঅর্ডিনেশন এটাও হচ্ছে। সব মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ কিছু কাজ করার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এই জন্য তার প্রতি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অনেক মেহেরবানি, যে আসলে আল্লাহর মেহেরবানি এবং একটা ব্যক্তিগত সদিচ্ছারও ব্যাপার মনে হয় কাজ করে। যেটা আপনি বললেন যে বাসায় একটা হোম স্টুডিও করেছেন। আপনি যদি যে ওখানে যে না, আমি যে অন্য কাজ করছি, বাণিজ্য নিয়ে আছি বা অন্য অর্গানাইজেশনাল কাজ নিয়ে আছি, কিন্তু ওই ভিতরের যে ইচ্ছা শক্তিটাকে তো মনে হয় বড় একটা গুরুত্ব। আলহামদুলিল্লাহ, আপনিও তো ছাত্র জীবন থেকে এই এক কালচার লঙ্ঘনই লেগে আছে। আমি এটা এইভাবে চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকে যে সীমিত সামর্থ্যটা দিয়েছেন, এটা কিন্তু তার মাবুদের মেহেরবানি। অবশ্যই। এখন তিনি ওই যে পবিত্র কোরআন আল্লাহ বলেছেন না, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটা মানুষকে, প্রাণকে তার নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমি যতটুকু পারি, আমি একটু বুঝি যে আল্লাহ গান একটি সামর্থ্য আমাকে দিয়েছেন, সুরে একটি সামর্থ্য দিয়েছেন, আমি কিছু কথা বলতে পারি, উপস্থাপন, এটা তো আমার ক্যাপাসিটি না, এটা আল্লাহ দিয়েছেন। তাহলে সেটা কিন্তু আল্লাহর পথে ব্যয় করা, ভালো কাজে ব্যয় করা, সুস্থ সংস্কৃতির জন্য লেগে থাকা, ওই জায়গাটা ছন্দপতন হলে কিন্তু আমরা থেকে যাব। ওই ফিলিংসটা আমার মধ্যে কাজ করেছে সবসময়ের জন্য, এখনো। যার জন্য আমি আমার কাজটা করে যাই, সেটা আমি বিবেক দিয়ে করি। সুতরাং সেটা হয়তো কখনো কারো পছন্দ কম হবে, বেশি হবে, সেটা ভিন্ন, কিন্তু আল্লাহ যেন আমার কাজগুলো কবুল করেন, এটাই চাওয়া। আমরাও দোয়া করি। আর আপনি তো কিডস ক্রিয়েশনের জন্য অনেক গানের সুর দিয়ে দিয়েছেন, আমাদের থিম সং এর সুরকার আপনি, আবার আমাদের একটি জনপ্রিয় ভাষার গান আলহামদুলিল্লাহ সেটাও আপনি সুর দিয়েছেন। এটা আমাদের যতগুলো গান ভাষা নিয়ে হয়েছে এই সম্প্রতি বাংলাদেশে,
ওয়ান অফ দ্য বেস্ট সং। আমার কাছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আপনার তারপর রসুলের সীমেন ভালোবাসে প্রেম, এই গানটাও তো আপনার চ্যানেল থেকে আমার চ্যানেল থেকে রিলিজ হয়েছে, যদিও এটা আপনার কম্পিটিশন থেকে আসছে। এগুলো নিশ্চয়ই আপনি সাদকায়ে জারিয়া হিসেবে সব পাবেন, দর্শকরাও আপনার জন্য দোয়া করবেন। সো ভাই এবারে আসি, আপনি শুধু গান না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক যোগ্যতা দিয়েছেন। এটা সামনে আল্লাহ মাফ করুন, এর বলছি না, বলার দর্শকরাও জানেন। আপনি বাচিক শিল্পী বটে, আপনি বাংলাদেশ টেলিভিশনের সংবাদ পড়তেন, বেতারে পড়ছেন, আপনার দেখা দেখে আমরাও পরবর্তীতে এদিকে ইনভলভ হই। আলহামদুলিল্লাহ। আবৃত্তিও করেন আপনি, ছোট করে এটা আবৃত্তি কি শোনাবেন? আবৃত্তি আসলে শফিক কামাল ভাইয়ের আপনি সান্নিধ্য পেয়েছেন, তিনি আসলে আমার আবৃত্তির ওস্তাদ ছিলেন। আবার সুন্দর কথা বলতেন, কথা শুনতেই ভালো লাগতো, ভরাট কণ্ঠ ছিল। সংবাদ পাঠের জন্য আমার চেষ্টাটা ছিল, সংবাদ পাঠও আল্লাহ করেছি। তো তার জায়গা থেকেই আমার প্রেরণা পাওয়াটা আর কি। এরপর ফারুক আহমেদের কবিতাগুলো না হৃদয় ছুঁয়ে যেত বাজিত ভাই। আমার আসলে কবিতা মুখস্থ কম, কিন্তু 2-4 লাইন যা মুখস্থ ফারুক আহমেদের কবিতা। একটু বলি, যেমন ডাহুক কবিতাটা 2টা লাইন বলি। হ্যাঁ, রাত্রিভর ডাহুকের ডাক, এখানে ঘুমের পাড়া, স্তব্ধ দেখি অতল সুপ্তির, দীর্ঘ রাত্রি একা জেগে আছি। এই যে ধরেন মনে হয় যে মানে অন্য একটা জগতে। এরপরে মানে সিরাতে কথা যদি বলি, পূর্বাচলের দিগন্ত নীলে সে জাগে শাহান শাহের মতো, তার স্বাক্ষর বাতাসে রাখে করে নীলাভে অনবরত। ঘুম ভাঙল কি হে আলোর পাখি, মহানীলিমায় ভ্রাম্যমান, রাত্রি রুদ্ধ কণ্ঠ হতে কি ঝরবে এবার দিনের গান। এগুলো তো সদকা জারিয়ার কাজ। অবশ্যই। যেটা হয় কি যে মানে সুন্দর কথা বলা, আবৃত্তি করা, তারপরে সুন্দর উচ্চারণ, এগুলো কিন্তু সুস্থ সংস্কৃতির জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই। এই যেটা প্রাসঙ্গিকভাবে বলে রাখি, অনেক শিল্পী তো ভালো গান গাচ্ছে, আমার মনে হয় প্রত্যেকেরই যে গান গেতে পারে সুন্দর কথা বলাটাও শেখা উচিত, উপস্থাপনা শেখা উচিত, আবৃত্তি শেখা উচিত। তাহলে সব মিলে আমরা এই সুস্থ সংস্কৃতি প্রসারের জায়গাটা কিন্তু আরো বেগবান হবে। খুবই যথার্থ বলেছেন। এই জন্য মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে কবিতা আবৃত্তি শেখাও, সত্য, তাদের কণ্ঠস্বর সুন্দর হবে। সত্য, সুবহানাল্লাহ, কি চমৎকার কথা তিনি বলেছেন। অনুষ্ঠানে আমরা শেষের দিকে আপনি চমৎকার আবৃত্তিও শোনালেন। আমাদের কিডস ক্রিয়েশন তো আপনি আদ্যপন্ত জানেন, তারপরও কিডস ক্রিয়েশন সম্পর্কে যদি আমাদের কোনো পরামর্শ থাকে বা এর ভালো লাগা বিষয়গুলো যদি একটু শেয়ার করতেন। আমি মানে একটু আবেগতাড়িত হয়ে বাজিত ভাই, যে মানে আপনারা এই যে চ্যানেলটি করেছেন এবং এটাকে ধরে রেখে এটাকে সামনে এগিয়ে নেওয়া একটা চ্যানেল, এটা কিন্তু দর্শক অনেক অনেক বড় কষ্টের কাজ। আমরা কি হয় একটি অনুষ্ঠান দেখে ফেলি, 10 মিনিট 5 মিনিটের গান, একটি লাইভ অনুষ্ঠান আধা ঘন্টা 1 ঘন্টা, পিছনের যে কাজগুলো এটা কিন্তু অনেক অনেক বড় কাজ, যেটা একটা টিম মিলে একটা কালেকটিভ মানে এফোর্ট যায়। কিছু আছে তো যেমন আমরা স্ক্রিনে আসি, আপনারা চেনে, একটু পপুলারিটিও পাই, কিছুটা মানুষ দোয়াও করে, কিন্তু পিছনে যারা কাজ করে তারা কিন্তু আরও বেশি কন্ট্রিবিউট করে নিঃস্বার্থভাবে কাজটা করে যায়। এখন এই যে একটা টিম ওয়ার্ক, এই ওয়ার্কের মধ্যে যেটা হলো দেখেন, অনেক ছোট ছোট বাচ্চারা সুন্দর উপস্থাপনা শিখেছে, সুন্দর আবৃত্তি শিখেছে, গান শিখেছে, তারপর তারা কুইজ প্রতিযোগিতা দেখেন এবার যে অংশ নিয়েছিলাম, কত চমৎকার হয়েছে সেই প্রোগ্রামগুলো। তাহলে দেখেন যে ওরা ওদের জগতে ব্যস্ত থাকার যে জায়গাটুকু সেটা কিডস ক্রিয়েশন করে দিয়েছে। বাচ্চার কিডস ক্রিয়েশন অনুষ্ঠানগুলো দেখে কিন্তু ওরকম একটা উপস্থাপক হতে চায়, কিডস ক্রিয়েশন অনুষ্ঠান দেখে কিন্তু সে ভালো একটা শিল্পী হতে চায়। এখন আপনি দেখবেন ছোট ছোট শিল্পীদেরকে, মানে জায়মানুর, জাহিন ইকবাল, আমি যদি আহনাফের কথা বলি, এদেরকে ছোটরা ফলো করে। তার মানে আমি এরকম হব, এই যে এরকম হব, এটাই কিন্তু ভালো উপস্থাপক, আমি এরকম শিখবো। তাহলে ও কিন্তু সারাদিন কার্টুনে বসে থাকবে না, সে সারাদিন মানে মানে ভিডিও গেমে বসে থাকবে না। এইটা বাজি আমি জানি না যে কিডস ক্রিয়েশন পরিবাররা বুঝে কিনা, আপনারা বুঝেন কত বড় ঐতিহাসিক কাজ করছেন। এই জন্য আমি দর্শক শ্রোতাদের বলবো, সুধীদেরও বলবো, আপনাদের মধ্যে যে অনুষ্ঠানে দেখছেন অনেকের ক্যাপাসিটি আছে। আমি মাঝে মাঝে একটু মনে হয় যে আমরা অনেক সময় বুঝি না, বা হয়তো ব্যস্ততার জন্য হোক, এই ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা কিন্তু খুব দরকার। আমরা একটু মসজিদে হয়তো দান সাদা করছি, আমরা হয়তো একটা শিক্ষা প্রতিষ্ঠানে দিচ্ছি, এই মিডিয়ার জন্য কিন্তু যারা সামর্থ্যবান, আমি অনুরোধ করব যে আপনারা এগিয়ে আসুন। এই চ্যানেলগুলো তো আসলে অনেক কষ্ট করে কিন্তু চ্যানেলগুলো চলে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে সবার এই চ্যানেলগুলোর পাশে দাঁড়ানো দরকার। অনেক ধন্যবাদ।
আসলে আপনি তো মানে একান্ত ভাবেই ভিতরের মানুষ, এই জন্য কথাগুলো বলতে পারছেন। আপনাদের কষ্টগুলো তো আমি জানি। জানেন, আর একটা হলো যে কিডস ক্রিয়েশনের সম্পর্কে দর্শকদের কিন্তু দিন দিন আগ্রহ বাড়ছে, এটা একটা প্লাস পয়েন্ট। আরেকটা জিনিস একটু বলি, জি প্লিজ। যে এটা কিন্তু সকল আপনার এন্টারটেনমেন্ট চ্যানেল না যে আপনি খুব পপুলার করার জন্য যেন তেন জিনিস, আপনি ফান জিনিস, অশ্লীল সেটা তো আপনি করছেন না। মানে ভালো জিনিস দিয়ে দর্শক তৈরি করা, শ্রোতা তৈরি করা, ফ্যান ফলো অনেক বড় চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটা কিডস ক্রিয়েশন করছে। আপনি যে কুইজ কন্টেস্টের কথা বললেন, আলহামদুলিল্লাহ, মাহমুদুর রহমান সাহেব ছিলেন, আমি তো ছিলাম প্রোগ্রামে, আপনি তো ছিলেন, এবং বিভিন্ন স্কুলে যে বাচ্চা এত ভালো করলো সেখানে, আলহামদুলিল্লাহ অবাক হয়ে গেছেন তো অনেকে, যে এত কঠিন কঠিন প্রশ্নের উত্তর। এবং এটা অর্গানাইজ করতে গিয়ে আমাদের পুরো টিমকে পুরো 1.5-2 মাস আগ থেকে মানে ঘাম ঝরাতে হয়েছে রীতিমতো। এবং আমাদের টিমটা আলহামদুলিল্লাহ একটা চমৎকার টিম, আস্তে আস্তে আমরা বিল্ড আপ হচ্ছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বপ্রথম তো আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা। এবং আপনি যেটা বললেন যে এগিয়ে আসা, অনেক টাকা পয়সা লোকজন আছেন, ব্যবসা প্রতিষ্ঠান আছেন, তারা যদি একটু স্পন্সর করে, এবারে অনেকগুলো প্রতিষ্ঠান যেমন আকিজ এগিয়ে আসছে, ইসলামী ব্যাংক, তারপরে লুবনান ইনফিনিটি এরা এগিয়ে আসছে, এরকম আশা করি এদের দেখা দেখে হয়তো আরো প্রতিষ্ঠান এগিয়ে আসবে, তখন আমাদের জন্য আসান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সব শেষে একটা একটা মজার প্রশ্ন করতে চাই, এটা ফানি মনে করতে পারেন আপনি। মনে করেন আপনি সাইফুল্লাহ মনসুর একদিন বাংলাদেশের তথ্যমন্ত্রী হলেন, হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, না মনে করেন হলেন, আপনি একদিন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব, চিঠি আসলো যে সাইফুল্লাহ মনসুর আপনি দেশে আসেন। যেমন এই যে বিডার বর্তমান যে চেয়ারম্যান, তাকে 1 মিনিটের ফোন কলে ডক্টর ইউনূস সাহেবের কল করে তিনি চলে আসলেন, বিশাল একটা বাণিজ্যিক কনফারেন্স করে ফেললেন, এবং অনেক মানে অফার আসতে শুরু করলো। তো এরকম যদি আপনাকে একটা ফোন কল যায় মনে করেন ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে, অথবা আপনি প্রধানমন্ত্রী হলেন, তো কি আপনি কর্ম? যাই হোক, আমার মনে হয় আপনি এটা হাস্যরসের জন্যই করেছেন এই প্রশ্নটা। প্রথম হচ্ছে এটার কোনো কারণ নাই, প্রথম কথা, আর আমি নিজেকে ওইভাবে ভাবি না। আর থার্ড হচ্ছে যে আপনি তো আমার বন্ধুও বটে, মানে আমার নেচারগতভাবে আমি মানে একটু নিজের কাজটুক, আমার জগৎটুক নিয়ে আমি কমফোর্ট জোন হলে আমি এতে হ্যাপি। তা আমার কাছে মনে হয় যে কমফোর্ট জোনটা নষ্ট হোক, সেটা আমি পার্সোনালি চাই না। হ্যাঁ, তবে আমি কালেকটিভ কাজ যুক্ত ডেফিনেটলি, কারণ ওইটাও তো দায়িত্ববোধের জায়গা থেকে। এই তো ছোট সময় এমনি আমার খেয়াল আছে, আম্মাকে বলতাম আম্মা সবচেয়ে বড় কে? আল্লাহ। তারপর বড় কে? তো আল্লাহর বড় পরে প্রেসিডেন্ট। আমি তো বুঝতাম না, ছোট আম্মা প্রেসিডেন্ট হবো, এটা আম্মা গল্প করতেন। এখন প্রেসিডেন্ট আমি ছোট ছোট ফোরামের হয়েছি, তাতে আমার কিন্তু আশা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যেটা বলবো যে কোনো দায়িত্ব যদি আমার কাছে আসে, আমি মনে করি যে এটাই প্রাধান্য পাওয়া উচিত আমি সব প্রত্যেকেরই। সেটা হচ্ছে আমি যেটা বলবো সেটা আমি করব, এবং আমি যেন সত্যের সাক্ষ্য হই। আমি যেন সুন্দর সুন্দর কথা বললাম, সেটা যেন আমি আমার মধ্যে প্রথমে ইমপ্লিমেন্ট করি। এবং জাতিগতভাবে এইটাই সবচেয়ে বড় সমস্যা। এই সমাজ ভাঙার কাজগুলো কিন্তু অশিক্ষিত, অল্প শিক্ষিত মানুষগুলো করছে না, শিক্ষিত মানুষগুলো, এবং করছে তারা যোগ্যতা নিয়ে। মিডিয়া তো দেখবেন খুব সুন্দর কথা বলছে, ভালোবাসা কথা বলছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে তাদেরই। কারণ হচ্ছে আমরা যেটা বলছি সেটা করছি না। আমার মনে হয় যে এটা যদি হয়, যে পর্যায়ে দায়িত্ব, কারণ এরকম পোর্টফোলিওগুলো তো আমাদের জীবনে খুব বেশি আমাদের জন্য বড় জবাবদিহিতা বেড়ে যায়, কিন্তু যেই জায়গাটুকুতে আমরা আছি সেই জায়গা থেকে যদি আমরা সত্যের সাক্ষ্য হতে পারি, এনাফ। এটাই আর কি। ধন্যবাদ। আপনি চমৎকারভাবে এড়িয়ে গেলেন। আপনি ওদিকে, আমরা জানি আপনি একটু অন্যরকম চিন্তা করেন সবকিছু, এবং আপনার মতো করে আপনি আগাচ্ছেন। আল্লাহ আপনাকে সেক্ষেত্রে সাহায্য করছেন। তো এই প্রশ্নটা হয়তো আমরা আপনাকে না, শুধু অন্য কেউ করবো না, ঠিক আছে, তো এটা করবো এই জন্য আমরা জানতে চাই যে এটা আমরা বাচ্চাদেরকে একটু স্বপ্নচারী করতে চাই, তারা বড় স্বপ্ন দেখুক, দেশকে কিভাবে নিয়ে তারা চিন্তা করছে। যেমন এই যে সাম্প্রতিক যে প্রফেসর ইউনূস সাহেব মানে সম্মেলন করে আসলেন, এবং বাংলাদেশ 2 বছরের জন্য সেখানে দায়িত্বপ্রাপ্ত হলো, তিনি বলেছেন যে আগামী বাংলাদেশে যখন 2 বছর পরে সম্মেলন হবে, তার সেক্রেটারি হয়েছে ভারতীয় এক ভদ্রমহিলা, তাকে বলেছেন 2 বছর পর সেখানে তরুণদের নিয়ে একটি আলাদা সম্মেলন করবেন, এবং তিনি সেটা বলছেন, হ্যাঁ স্যার এটা আমরা করবো। না বাজিদ ভাই, এটা তো সত্য যে এখন যে পরিবর্তনটা হলো সামগ্রিকভাবে, কিন্তু এখন এই পরিবর্তনটাকে আমরা ধারণ করতে না পারলে কিন্তু এটা অনেক বড় দুঃখজনক হবে। কিন্তু এখন এই পরিবর্তনটা নিউ জেনারেশন করেছে, এবং একটা ধারাবাহিকতার ফলে আজকের এই সম্ভাবনার জায়গাটা তৈরি হয়েছে। এবং এটা তো সত্য যে এই রমাদানে দ্রব্যমূল্য, আমি তো বাজারে দেখছি সব জিনিসের দাম কিন্তু অনেক
মানে আপনার রিজনেবল প্রাইসে আমরা সব জিনিস কিনতে পাচ্ছি, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে, মানুষ আশাবাদী হতে পারছে, মানুষের দুর্নীতি এগুলো কিন্তু কমে গেছে। তো সেই জায়গা থেকে কিন্তু এই চেঞ্জটা, এই পরিবর্তনটা কিন্তু সামনে এগিয়ে নিতে হবে। এই জন্য জাতীয় ঐক্য, সবার মধ্যে কোঅর্ডিনেশন, এটা খুব দরকার। জি মানসুর ভাই, অনেক ধন্যবাদ। অনেক কথা হয়তো আরো বলার ছিল, কিন্তু এই স্বল্প সময় তো সব বলা যাবে না। আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, অনেক টাইট স্কেডিউল আপনার, তার মধ্যে দেখে কিডস ক্রিয়েশনের জন্য যে আপনি সময় দিয়েছেন, এই জন্য কিডস পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি তো আমাদের সাথে আছেনই, আগামীতেও আপনাকে পাবো এই প্রত্যাশা রেখে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। যদি আপনি আর কিছু বলেন। ধন্যবাদ বাইজিৎ ভাই আপনাকে, যে কিডস ক্রিয়েশনে আজকের এই সুন্দর একটা আয়োজন আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। দর্শক আপনাদের ধন্যবাদ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখলেন। আসলে সুস্থ সংস্কৃতির এই পথ চলায় একটা বড় টিম, একটা একটা বড় গ্রুপ, একটা বড় দর্শক শ্রোতা, বড় একটা টেকনিক্যাল বলি আমরা, যদি বড় একটা আপনার মনে করেন যে ক্রিয়েটিভ একটা জনপদ বলি, একটা শিল্পী সমাজ বলি, সেটা তৈরি করার জন্য কিডস ক্রিয়েশন যে কাজটুকু করছে, এর সাথে আপনারা যুক্ত আছেন, থাকবেন, এবং কিডস ক্রিয়েশনের সাথে আমরাও যুক্ত আছি, থাকবো। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যানেলটিকে কবুল করুন, এর সাথে যুক্ত যারা আছেন তাদেরকে কবুল করুন, এই চ্যানেলটির সামনে আরও সমৃদ্ধ হোক, আরও সামনে এগিয়ে যাক। অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও অনলাইনে এই প্রোগ্রামটি দেখবেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং ছোট্ট সোনামণিরা যারা স্যারের আলোচনা শুনলা, তোমাদের অনেকের আইকন তিনি, তার গান ফলো করো, তার সুর ফলো করো, তাদের জন্য যে মেসেজটি তোমরা পেলে, আশা করি সেগুলো তোমরা ব্যক্তিগত জীবনে প্রতিপালন করার চেষ্টা করবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামীতে কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। For more update,